নমস্কার, আবার একটা নতুন পর্ব বঙ্গ ভোট রঙ্গ 2021 নিয়ে আমি রাহুল গুপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। ভোট এগিয়ে আসছে এবং এবারের ভোট স্বাভাবিকভাবেই বাংলার বা বাঙালির মানুষের কাছে, বাংলার ভোট দাতাদের কাছে অবশ্যই একটা খুব প্রতীক্ষিত ভোট। তার কারণ 10 বছর তারা এক সরকারকে দেখেছে। স্বাভাবিকভাবেই রাজ্যে উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের পাশাপাশি বেশ কিছু বিষয়ও উঠে এসেছে যে বিষয়কে কেন্দ্র করে সাধারণ মানুষ এবার যখন তারা ভোট দান করবেন তখন তারা হয়তো ভেবে তারা ভোট দেবেন। তারা কি এই সরকারকেই রাখতে চাইছেন নাকি তারা পরিবর্তন চাইছে। এই মুহূর্তে বঙ্গ ভোট রঙ্গে আমার যে অতিথিরা এসছেন, আসুন তাদের সঙ্গে আমি এক এক করে পরিচয় করব। আমার একদম ডান দিকে রয়েছেন বিশিষ্ট বাংলা ফিল্ম জগতের অভিনেত্রী ত্রমিলা রয়েছে। ত্রমিলা একদম রিসেন্ট ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। ত্রমিলাকে স্বাগত, নমস্কার। ত্রমিলা ঠিক পাশেই রয়েছেন ধ্রুব রায়, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ জেলার তিনি সভাপতিত্ব করছেন। আমি ধ্রুববাবুকে স্বাগত, নমস্কার। আমার ঠিক একদম বাঁ দিকে রয়েছেন ডক্টর লক্ষ্মীনারায়ণ চক্রবর্তী, অ্যাডভাইজার বিজেপি রাজ্য কমিটির শিক্ষা সেল। আমি স্যারকেও ধন্যবাদ জানাবো, নমস্কার জানাবো। আর অবশ্যই প্রতি সপ্তাহের মতো, প্রতিবারের মতো অশোক বরণদা রয়েছে, বিশিষ্ট সাংবাদিক সঞ্চালক। অশোক বরণদাকেও স্বাগত, নমস্কার। আজকে যে বিষয়ের উপর প্রথমেই আলোকপাত করব যে বাংলার ভোট এবার উন্নয়ন বনাম মেরুকরণের ভোট এবং সংখ্যালঘু ভোট ব্যাংক এবার কতটা গুরুত্বপূর্ণ ইস্যু হতে পারে। আমি সবার আগে আমি স্যারকে দিয়ে আসবো। আমি প্রথমে লক্ষ্মীনারায়ণ বাবুর কাছে আসবো। 2 মিনিটের মধ্যে আপনি যদি বিষয়টি বলেন যে আপনি কিভাবে দেখছেন বাংলার ভোটে এবার উন্নয়ন বনাম মেরুকরণের একটা রাজনীতি তো চলছে এবং অবশ্যই সংখ্যালঘু ভোট ব্যাংক। বাংলার ভোটে নমস্কার সবাইকে। বাংলার ভোটে মেরুকরণের কথা আজকে হয়তো অনেকটা প্রকট ডমিনেন্স স্টেজে এসেছে, কিন্তু মেরুকরণ চিরকালই ছিল। কি কংগ্রেস কি সিপিএম সবাই কিন্তু ওই ভোটটার দিকে তাকিয়েছিল, সংখ্যালঘু ভোটের দিকে। এবং সেখানেও এখন যে তোষণের কথা বলা হচ্ছে, সে তোষণ তখনও ছিল, কিন্তু অনেক সুপ্ত অবস্থায়। সেই ডরমেসিটা ত্যাগ করে এখন এই ডমিনেন্সিতে চলে এসেছে এই তোষণ। এবং সেটা জানি না পার্টির কতটা ভালো হয়েছে খারাপ হয়েছে, 21-এর ভোটই বলবে। যেটা আমাদের চোখে লাগছে, খুব একটা চোখে লাগছে। এখন সংখ্যালঘু বলতে আমরা একটা বিশেষ সম্প্রদায়কে বুঝি। এখানে শিখকে, জৈনকে বা যারা খ্রিস্টান আছে তারাও সংখ্যালঘু, কিন্তু আমরা সংখ্যালঘু বলতে কাদের বলতে চাইছি সেটা আপনারাও জানেন, আমরাও জানি। কেন না, তাদের মাইনরিটির মধ্যে তারা মেজরিটি, অর্থাৎ মেজরিটি অ্যামং দ্য মাইনরিটি। সুতরাং সবাই ভাবছে যে এই ভোটটাকে যদি আমরা একত্রিত করে একটা জায়গায় ফেলতে পারি তাহলে আমাদের 30% ভোট নিশ্চিত। বাকি 10% বা 15%-এর জন্য আমরা লড়াই করবো 45 হওয়ার জন্য। সুতরাং প্রথম ধাপেই আমরা অর্থাৎ সেমিফাইনালটা খেলেই দিলাম, যদি এটা আমরা একদম শিওর করতে পারি। যার জন্যেই মেরুকরণ কথাটা সত্যিকারে বলতে কি, আমিও ছোটবেলায় একসঙ্গে হিন্দু, আমার অনেক মুসলিম বন্ধু আছে, আদার্স খ্রিস্টান বন্ধুও আছে, কিন্তু আমাদের মনে কোনোদিন এরকম আসেনি। আজকে কেন হঠাৎ এই চিন্তা উদ্ভব হলো, কেন হলো, কাদের জন্য হলো, এর জন্য কারা দায়ী, কোনো সরকার দায়ী, কোনো ব্যক্তি দায়ী, তা আমি বলতে পারছি না। বেশ বোঝা গেছে। আমি একদম এই জায়গায় আসবো ধ্রুববাবুর কাছে। ধ্রুববাবু, বাংলার ভোট এবারের ক্ষেত্রে অনেক বেশি রঙিন তো, এবং সংখ্যালঘু ভোট ব্যাংক এবার কতটা বেশি ইম্পর্টেন্ট বলে আপনারা মনে করছেন? ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন, বিজেপি। বাংলার সংখ্যালঘু ভোটে চিরকালই একটা মেরুকরণ করে এসছে, সেটা স্বাধীনতার পর থেকে। তদানীন্তন কংগ্রেস সরকার সে সবসময় কিন্তু সংখ্যালঘুদের তোষণ করে আসতো এবং সংখ্যালঘুদের নিয়ে কিন্তু তারা ভোট ব্যাংকে রাজনীতি করত। কিন্তু বর্তমানে পশ্চিমবাংলার যে অবস্থা, তাতে পুরো যে আপনার 30% যেটা বলা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আছে, কিন্তু 30%-এ 27.5% হচ্ছে মুসলিম ভোট, আদার্স 2.5% হচ্ছে শিখ, জৈন, বুদ্ধ, এদেরকে নিয়ে টোটাল 30% হচ্ছে সংখ্যালঘু ভোট। কিন্তু এই সংখ্যালঘু ভোটও কিন্তু এবার অনেকটা ভাগ হয়ে যাবে। তার কারণ পুরোটাই যে একটা রাজনৈতিক দলের উপরে পড়বে বা তৃণমূলের উপরে যাবে এটা নয়। বিশেষ করে সংখ্যালঘু মহিলা, যেহেতু 3 তালাক বিলটা ভারতের কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীজি ওটাকে করেছে, তাই 3 তালাক বিলটা কিন্তু সেই সমর্থনে বহু মহিলা, মুসলিম মহিলা, তারা কিন্তু ভোট দেবে ভারতীয় জনতা পার্টিকে। এটা কিন্তু আমি নিজে ব্যক্তিগত
সমস্ত গ্রামাঞ্চল আমি ঘুরি আমার নিজের কাজে। সেখানে গিয়ে আমি পরিষ্কার বুঝতে পেরেছি যে মুসলিম মহিলারা কিন্তু ভোটগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দেবে। বেশ, কাজে মেরুকরণের যে ভোটটা আছে সেটা কিন্তু এবার কিন্তু হবে না। 2016তেও হয়েছে, কিন্তু 2021-এ যে ভোটটা হতে চলেছে এই ভোটটা কিন্তু একটা বেশ, সাংঘাতিক ভোট হতে চলেছে। বেশ, এবার সেখানে আমার দৃঢ় ধারণা এবং দৃঢ় বিশ্বাস যে আমি যেভাবে নাকি সাধারণ মানুষের সাথে আমি কথা বলি এবং চলি, তার কারণ আমার রাজনৈতিক জীবন প্রায় 42-43 বছর, দীর্ঘদিন রাজনীতি করে এসেছি। কাজে গ্রামাঞ্চলে কিন্তু আমি যাই, বেশ, কাজে সেই জায়গাটা কিন্তু এবার কিন্তু হবে না। ভারতীয় জনতা পার্টি কিন্তু পশ্চিমবাংলায় ক্ষমতায় আসছে, এটা নিশ্চিত, কারণ গ্রাম বাংলার মানুষ কিন্তু এককাট্টা হয়ে রয়েছে। বেশ। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার ক্ষমতায় আছে এবং গ্রাম বাংলার মানুষ তারা নাকি একাট্টা হয়ে রয়েছে। এর পাশাপাশি আমি আরো একটা বিষয় আজকে রাখবো, যেহেতু সাম্প্রতিক অতীতে আমরা দেখছি অভিনেত্রীরা নেত্রী হয়ে যাচ্ছেন এবং যারা রিল স্ক্রিনের নায়ক তারা অবশ্যই জনতা জনার্দনের ভোটে তারা অবশ্যই নির্বাচিত হচ্ছেন। ত্রমিলা একেবারে নতুন তিনি বিজেপিতে যোগদান করেছে। আমি ত্রমিলার কাছে আসবো। ত্রমিলা, সবই তো ঠিকঠাক চলছিল, কাজও চলছিল, অভিনয় চলছিল, হঠাৎ রিল স্ক্রিনের অভিনয় ছেড়ে রিয়েল লাইফে চলে এলেন, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে পলিটিক্স করলে অভিনয় করতে হয় না। অন্তত আমরা তো সাধারণ মানুষ তো তাই দেয় না, একদমই না। আর প্রথম কথাই বলি, আমি কাজ করছিলাম, এখনো করছি, আর ভবিষ্যতেও করব যদি সবকিছু ঠিক থাকে। কিন্তু আমি এখানে জয়েন করেছি কোনো কিছু পাবার আশায় নয়, বেশ। কোনো টিকিটের জন্য নয়, কোনো কিছু নয়। বেশ। কোনোদিন লোভ করিনি। আমাকে যারা চেনেন, আমার ইন্ডাস্ট্রির বন্ধুরা, তারা খুব ভালো করে জানেন আমি খুব চুজি, কাজের ব্যাপারেও ভীষণ চুজি। আমি কোনোদিন কোনো দলের মানে কোনোদিন কোনো পক্ষপাতিত্ব হইনি, কোনো কিছুই হইনি। সম্পূর্ণ একজন মানে সম্পূর্ণ নতুন আমি এই বিজেপিতে জয়েন করেছি, এবং আমাকে দেখে আমার বন্ধু বান্ধবরা বলছে, ও তাহলে কোনো কিছু না, মানে মানে তুই কিছু পাসনি, তোকে কিছু দেওয়া হয়নি। আমি যে তোকে কে বললো এগুলো দেওয়া হয়, বা কিছু পেতে গেলে কোনো কিছু লোভ থাকলেই তবে তুমি অভিনয় করতে করতে বা অভিনয় ছেড়ে তোমাকে নেত্রী হতে হবে, বা কোনো কিছু মানে কোনো পলিটিক্যাল পার্টিতে জয়েন করতে হবে। সুতরাং আমার জয়েনিংয়ে কিন্তু অনেকের চোখ খুলে গেছে, আমাদের বন্ধু বান্ধবদের, যে কোনো টাকার লোভে নয়, কোনো পদের লোভে নয়, নিতান্তই সমাজসেবা। একদমই তাই। যতটা পারবো, আমার পক্ষে যতটা সম্ভব হবে নিশ্চয়ই করবো। বেশ, নিতান্তই সমাজসেবার জন্য টলিউড কার্যত দুটি ভাগে বিভক্ত, এ কথা বলেই রাখা ভালো। নিতান্তই সমাজসেবার জন্য টলিউডের তারকারা তারা রাজনীতিতে আসছেন। অশোক বরুণার কাছে আসবো। দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, দুটো বিষয়। সেক্ষেত্রে প্রথম বিষয়টাকে আগে কিভাবে দেখছো সেটা, আর তারপর অবশ্যই টলিউড প্রসঙ্গে। প্রথম বিষয়টা ছোট্ট করে। প্রথম বিষয়টা হচ্ছে সেটা হলো যে সংখ্যালঘু ভোট ইত্যাদি এই সমস্ত সাধারণ, আমরা মানুষ হিসেবে আমি সংখ্যালঘু না সংখ্যাগুরু এই সমস্ত ভেবে টেবে কিছু লাভ নেই। আমি সাধারণ জনতা হিসেবে বলতে চাই, আপনি আমার ওই রুটি কাপড়া ওর মাকানের সমস্ত কিছু সমস্যার সমাধান করতে পারবেন কিনা, আমার ঘরে ছেলে বা মেয়েটি চাকরি বাকরি পাবে কিনা, তাদেরকে ভাতা বা ভর্তুকির উপর নির্ভর করতে হবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এটা হলো মূল কথা। অতএব সেখানে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু ইত্যাদি ইত্যাদি ব্যাপারটা নয়। এই সংখ্যা মানে প্রত্যেকের শব্দের একটা বিপরীত শব্দ আছে। যেমন একটা রাজনৈতিক দলের রয়েছে হাই কমান্ড। আমি সেদিনকে ভাবছিলাম, আচ্ছা তাহলে লো কমান্ড কেউ থাকবে? জানি না। তৃণমূল কংগ্রেসের না না, লো কমান্ড কংগ্রেসের আছে, হাই কমান্ড বলেছে। এখন হাই কমান্ড এবার তাহলে লো কমান্ডে কি? এটা আমার বাবাদের নেই, এটা আবার নেই। এখানে নাসাতে কিন্তু হাই কমান্ড আছে। আচ্ছা, এটা একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা একটা বড় ফ্যাক্টর। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা ঐশী যেটা বললেন বা ত্রমিলা যেটা বললেন, এটা কিন্তু তুমি ওকে প্রথমেই প্রশ্নটা করলে, ধমাস করে একটা প্রশ্ন করলে, এবং ওর সাথে সাথেই কিন্তু একটা খুব উল্কার মতো তোমাকে উত্তরটাও দিয়ে দিল। তুমি যে প্রশ্ন, আমাদের তো মনে হয় সাধারণ একদম সাধারণ মানুষ, হ্যাঁ, অভিনয় করে রাজনীতিতে এসছেন কেন? ওর সাথে যদি উত্তর দিল কেন রাজনীতি করতে নেই নাকি? আসলে আমরা যখন খুব ছোটবেলায় অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষজনের কথা, হ্যাঁ ছেলে মেয়ে কি করছে, ও এখন একটু টাইপ শিখছে, তারপর শর্ট হ্যান্ড শিখছে, তারপর একটু শর্ট হ্যান্ড শিখছে, চাকরি বাকরি করছে, ও কি করছে, ও এখন গান করছে, ও এখন কি করছে, ও ছবি আঁকছে, ও এখন কি করছে, ও না সিনেমায় নেমেছে। সিনেমায় হলে না নামতে হয়, অবতরণ হয়। সমস্যাটা হচ্ছে এইটাই, যে রাজনীতির ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা। আপনি রাজনীতি করছেন কেন? এ কি আপনার তো কাজ অভিনয় করা। আচ্ছা, তুমি কি তাকে বলো
আপনি ভোট দিতে যাচ্ছেন কেন? আপনার কাছে তো অভিনয় করা, আপনি ভোট দিতে যাচ্ছেন কেন? তো হচ্ছে ভোট দিতে সে যাচ্ছে যখনই তার একটা নির্দিষ্ট রাজনৈতিক ভাবনার একটা অনুসরণ আছে। আমরা কিন্তু প্রথমে একটা গুলিয়ে ফেলি, আমরা মেরুকরণ, এই যে একটু আগে আমাদের যে আলোচনাটা হচ্ছে, তুমিও তো একজন অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, আচ্ছা তুমি বলো তো, এই মেরুকরণ খায় না গায়ে মাখে একজন খুব প্রান্তিক একজন চাষি সে বোঝে? একদম নয়। সে এই লাইট বোঝে? ঠিক। সে এত ক্যামেরা, এত বিশিষ্ট মানুষজনেরা, ঠিক। তা সে বোঝে? সে জানে যে পরের দিন তার মোটা চালের ভাতটা জুটবে কিনা। আর আমরা যারা রাজনৈতিক নেতাদের আড়ালে থেকে দাঁড়িয়ে আমরা এই মেরুকরণ, সংখ্যালঘু, সংখ্যাগুরু, হাই কমান্ড, লো কমান্ড, নানা রকম আলোচনাতে বেশ গাল ভরা আলোচনা যখন করি, তখন আমরা বেশ একটা আত্মতৃপ্তিতে পাই। দেখেছো কেমন বললাম? আমি গ্রামাঞ্চলে, বহু গ্রামাঞ্চলের ক্ষেত্রে আমি গিয়ে দেখেছি, তাদের ক্ষেত্রে এমনভাবে রাজনৈতিক নেতারা তাদেরকে এমনভাবে ব্রেন ওয়াশ করেন। আমি ব্রেন ওয়াশ শব্দটা খুব সচেতনভাবেই বলছি। তারা বলতেন, দেখছো আমাকে ওইটাতে লেখছে, যেটাতে লিখুক না কেন, বা যেটা আমাকে দেয়ার করছো ওইটাই লেখছে, ঠিক। এটাই ব্রেন ওয়াশ। একদম। এবং এইখানেই কিন্তু ওই সংখ্যালঘু, সংখ্যাগুরু যেটাই আমরা হই না কেন, সেই ক্ষেত্রে কিন্তু সাকসেসফুল রাজনীতিক নেতারা। আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা কিন্তু তাদের বলি উচিত, এটা কিন্তু হতে দেওয়া উচিত। একদম। আমি লক্ষ্মীনারায়ণ বাবুর কাছে একটা বিষয় আসবো, যে কার্যত আমরা রিসেন্ট দেখেছি, যদি ভারতীয় জনতা পার্টিকেই ধরা হয়, তারা দুটো জায়গায়, একদিকে অবশ্যই টিচার সেল যারা বিক্ষোভ করছেন তাদেরকে নিয়েও তারা আন্দোলনে সামিল হয়েছেন, এবং একদিকে অবশ্যই টালিগঞ্জ ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা। তার কারণ আমরা রিসেন্ট দেখলাম রুদ্রনীল ঘোষ, তিনি একসময় তৃণমূলের অত্যন্ত দায়িত্বপূর্ণ পদে ছিলেন, একদম এডুকেশন সেলে ছিলেন, এবং তারপরে তিনি চলে গেলেন কার্যত বিজেপিতে, এবং গিয়ে তিনি যা যা বক্তব্য করলেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তমিলের কাছে আসবো, এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে কিনা। কিন্তু তার আগে আমি লক্ষ্মীনারায়ণ দা আপনার কাছে আসবো, টিচার সেলের উন্নতিটাকে কিভাবে দেখছেন আগামী দিনে যদি বিজেপি ক্ষমতায় আসে? দেখুন, ব্যাপারটা হচ্ছে সমাজ গঠনে তো শিক্ষকের একটা ভূমিকা আছে। তাছাড়া একজন শিক্ষক কি বলছে, প্রতিষ্ঠিত শিক্ষক, সেটা সমাজের লোক শোনে দাঁড়িয়ে, এবং বিশ্বাস করে যে অন্তত যে এখন তো রাজনীতির দুটো দিক, একটা দেওয়া একটা নেওয়া। কেউ দিতে আসে, সারা জীবন দিয়েই যায়, দিয়ে রাজনীতি থেকে বিদায় নেয়, হয়তো তার নামও কেউ জানে না। আর অনেকে অনেক কিছু পেতে এসে পেয়ে গিয়ে নাম করে নেয়। এই দু জায়গায় আমরা ছাত্রছাত্রীদের কাছে, ছাত্রছাত্রী এখনো পড়াই আমরা, তারা শুধু প্রশ্ন করে, স্যার আপনি রাজনীতি করেন কেন? হ্যাঁ, আপনি তো প্রতিষ্ঠিত শিক্ষক, সায়েন্টিস্ট, আপনি বিদেশেও চাকরি করেছেন, তা আপনি এটা করেন কেন? আমি রাজনীতি করি না, একটা প্রতিবাদ করার একটা মঞ্চ দরকার। আমার কথা কে শুনবে? আমি শিক্ষক হই, যাই হোক, কজন আমাকে চেনে, কিন্তু রাজনীতি করলে আমাকে অনেক চিনবে। আমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, একটা মঞ্চ দরকার। এবং সেটা আপনি মনে করেন যে বর্তমান এই রাজনীতি জন্যে একদম আমরা কথা। জানি, শিক্ষককে যদি এই প্রেরণায় আমরা উদ্দীপিত করতে পারি, একটা শিক্ষক উদ্দীপিত হওয়া মানে তার ছাত্রছাত্রীরা উদ্দীপিত হওয়া, ছাত্রছাত্রীরা উদ্দীপিত হওয়া মানে তার পরিবার উদ্দীপিত হওয়া। কিসে না? একটা সদ্ভাবনায়। অর্থাৎ দেশবাসীকে কিছু দেবো। আজকে দেশবাসীর সামনে যে সমস্যা, রুটি কাপড়া আর মকান, এই তিনটে জিনিস তো আমরা স্থায়ী করতে পারছি না। আমরা তো দেখলাম লকডাউনে আমাদের পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে আমরা দেখে নিয়েছি। বেশ, হ্যাঁ। আমি একটু ধ্রুববাবুর কাছে আসবো। ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন, এই ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাবান ঘোষ চালাচ্ছে। আগামী দিনে এই ভোটের ক্ষেত্রে কি মনে হয় যে বিজেএম2 কতটা ভোটের আঙ্গিকে দাঁড়িয়ে কতটা এক্স ফ্যাক্টর হতে পারে আপনার মনে হয়, যেহেতু আপনি দক্ষিণ জেলার দায়িত্বে রয়েছেন? ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন একটা শক্তিশালী সংগঠন। তার কারণ হচ্ছে যে আরেকটা আছে বিএমসি, ভারতীয় মজদুর সংঘ, সেন্ট্রাল, ওটাকে বলা হয় সেন্ট্রাল। আর বিএমএস হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। বিএমএসটা হচ্ছে রেজিস্ট্রেশন, আর ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়নটা হচ্ছে রেজিস্ট্রেশন। কিন্তু বিএমসির কিন্তু কোনো রেজিস্ট্রেশন নেই। আজকে বাবান ঘোষ, আমাদের যে রাজ্য সভাপতি বিজেএমটিউ, তিনি একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। হ্যাঁ ছিলেন, সে তৃণমূল 2016 তৃণমূল কংগ্রেসে আমিও ছিলাম। এবং আজকে যারা নাকি ভারতীয় জনতা পার্টি করছে, বেশিরভাগ লোকই তৃণমূল কংগ্রেসে ছিল, তার আগে আমরা কংগ্রেস করতাম, ঠিক আছে? কাজেই সেখানে কিন্তু আজকে 15 লক্ষ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের কিন্তু সদস্য হচ্ছে। এবং এই নির্বাচনে আমরা বাবান ঘোষের নেতৃত্বে আমরা কিন্তু প্রবলভাবে সমস্ত শ্রমিকদের নিয়ে
আমরা ঝাঁপিয়ে পড়বো নির্বাচনের কাজকর্মের জন্য। কাজেই 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন, এবং যার নেতা হচ্ছে বাবন ঘোষ। বেশ, আমি এই জায়গায় আসবো, আমি অবশ্যই তোমার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু জমিলার কাছে আসবো। জমিলা, যেহেতু আপনি প্রথমেই বললেন আপনি খুব চুজি কাজ করেন, কাজ বেছে বেছে করেন, সেই জায়গায় দাঁড়িয়ে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এটা প্রায় সাম্প্রতিক অতীতে শোনা গেছে যে কাজ দেওয়ার ক্ষেত্রেও কোথাও একটা রাজনীতি হয়, একটা গুগুর বাসা দানা বেঁধেছে, এবং সেটা শুধু আমি রুদ্র কথা বলবো না, যারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে তারা কাজ করেন তাদের কথাও শোনা গেছে। আপনি কি এরকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? না, আমি তো কোনোদিনই কোনো দলের হয়ে কোনোদিন কিছু করিনি, কাজও করিনি, কিছু বক্তব্য রাখিনি কোনোদিন। আমি জাস্ট 1 সপ্তাহ হয়েছে বিজেপিতে জয়েন করেছি, আর মাঝখানে আমি করোনার জন্য কাজ বন্ধ রেখেছি। আমার বাড়িতে আমার মা থাকেন, তিনি যথেষ্ট বয়স্কা, তার জন্যই আমি কিন্তু কাজটা বন্ধ রেখেছি, করোনার জন্য। তো সেই জন্যে আমি জানি না বিজেপিতে জয়েন করার পর আমার ভবিষ্যৎ কি অভিনয়ের জগতে, কিন্তু সত্যি আমি কাজের ব্যাপারে খুব চুজি। আমাদের এখানে একটা নেক্সাস চলে, সেটা বোধহয় সবাই জানেন। এর আগে যারা বিজেপিতে জয়েন করেছেন এমন অভিনেতা অভিনেত্রী আছে, তাদের আজকে টাকা নেই, তারা কিন্তু মানে টাকা নেই মানে কি বলবো, ওদের কোনো কাজ নেই। আচ্ছা, কাজ কি মুখ দেখে দেওয়া হয়? কাজ কি কোন রাজনৈতিক দলের সমর্থক সেই দেখে দেওয়া হয়? রং দেখে দেওয়া রং হচ্ছে, দেখে তাই দেওয়া তো হয়। দেখছি। হ্যাঁ, আমি হয়তো সেটা কোনোদিন ফেস করিনি, আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে, কারণ আমি মার্চের পর থেকে বলেছি কাজ শুরু করব, একটু করোনা পরিস্থিতি একটু ঠিক হলে মানে কাজ আপনি করা সেই শুরু। আশঙ্কা তো রয়েছেন, যেহেতু আপনি বিজেপিতে জয়েন করেছেন, কাজ আমি নাও পেতে এখন পারেন। এখন ভয় পাচ্ছি, কিন্তু আমার বেশ কিছু বন্ধু বান্ধব রয়েছেন যারা মানে খুব ভালো থিয়েটার পার্সোনালিটি, তাদের কাজ না পাওয়ার মানে তাদের একটা রটনা দেওয়া হচ্ছে যে ও তো ডেট নেই, ও তো সময় দেয় না। আসলে তা না, একটা গ্রুপ অফ পিপলই কাজ করছে কিন্তু। আর আমিও যে কাজ করেছি, আমি যেহেতু কোনো দলের রং লাগাইনি আগে, আমি কিন্তু আমার অনেক হিট কাজ করার সত্ত্বেও আমি কিন্তু কোনো রিকগনিশন পাইনি। আলাদা করে কোনো অ্যাওয়ার্ড হয়তো প্রাইভেট কোনো জায়গা থেকে দিয়েছে, কিন্তু যেটা সকলের জন্য গভর্নমেন্ট থেকে দিচ্ছে, আমি হয়তো ওই কাজের জন্য আমার সহ অভিনেতা অভিনেত্রীদের জন্য বা পুরো কাজটার জন্য আমরা অ্যাওয়ার্ডের জন্য উঠেছি, কিন্তু আমাকে কিন্তু দেওয়া হয়নি। সেখানে কিন্তু ওই প্যানেলে যারা রয়েছে, ওই নাম মানে একটা হেয়ারার্কি রয়েছে, তাদেরকে বেসিক্যালি খুব বাজে ল্যাঙ্গুয়েজে বললে অয়েলিং না করলে আমি কিন্তু ওই রিকগনিশনটা পাবো না। এই নেক্সাসটা চলছে। আগেকার দিনে আগে আমাদের যখন অভিনয় মানে আমি দেখুন, আমি 24 বছর কিন্তু অভিনয় প্রফেশনে রয়েছে। এই চুজি ব্যাপারটা হচ্ছে অনেকটাই আমি মানে আমার বিয়ের পর, আমার সন্তান হওয়ার পর আমি একটু চুজি কাজের ব্যাপারে, কিন্তু আমি কিন্তু অনেক আগে থেকে কাজ করছি, আগের পরিস্থিতিও দেখেছি, বর্তমানও দেখছি, এবং জানি না ভবিষ্যতে কি অয়েলিং এর কথা যেটা আপনি বললেন, সেটা কি একদম সরাসরি যদি আমি বলি, তাহলে সেটা কি তৃণমূল কংগ্রেসের দ্বারা গঠিত কোনো সংগঠন? একদমই তাই, একদমই তাই। আমি আর একটা কথা বলতে চাই, যেটা আমার বলার দরকার ছিল, সেটা হলো আগেকার দিনে আমরা দেখেছিলাম ডিরেক্টরস ইউজ টু মেক স্টার্স, এখনকার দিনে দেখছি স্টার্স আর মেকিং দ্য ডিরেক্টরস। ডিরেক্টরসদের ধকই নেই যে নতুন কোন স্টার তৈরি করে, তারা একই লোককে দিয়ে কাজ করাচ্ছে। আইদার দিস অর ওই প্যানেলে না থাকলে কাজ পাওয়া যাবে না। অসম্ভব চিন্তার বিষয়, যে কথা দ্রমিলার মতো একজন অভিনেত্রী বলছেন, মানে 24-25 বছর কাজ করার পরে, এবং এটা হয়তো ইতিউতি দেখা যাচ্ছে, যার ফলে রুদ্রর মতো বেশ কিছু অভিনেতারা তারা প্রতিবাদে সামিল হচ্ছে। উত্তম কুমার একটা সংগঠন করেছিলেন, এবং সেই সংগঠনটা করেছিলেন যে সমস্ত শিল্পী মানুষরা, কলাকুশলীরা, যারা সত্যি খুব অভাবের ভেতরে আছেন, অনটনের ভেতরে আছেন, সেই সংগঠন তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু এখন একদম আমি প্রমিলার কথাকে আমি পুরোপুরিভাবে সমর্থন করছি, কোনো রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রে আমি বলছি না, শিল্প মহলের ক্ষেত্রেও কিন্তু এই একটা, যদি ওই যে মেরুকরণের কথা হচ্ছিল না, এখানে একটা মেরুকরণের বিষয় এসছে। অর্থাৎ কি না, তুমি অমুকের না হলে, আমি নিজেও ব্যক্তিগতভাবে, যেহেতু তুমি নিজেও নিশ্চয়ই জানো যে আমি টেলিমিডিয়াতে দীর্ঘদিন ধরে বলছি, অতএব আমাদের বলে দেওয়া হয়, অনেক ক্ষেত্রে বলা হয় যে দুটো লাইটসের জায়গায় 4টে লাইটস লাগবে, ট্রলির দুটোর জায়গায় আরো দুটো লাগবে, ক্যামের জায়গায় অমুক জায়গা থেকে স্ট্যান্ড নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন এখানে একটা এটাও বেরোবে, এখানে একটা সমস্যার ব্যাপার আছে। এখানে তুমি বলবে যে এই তো 4টে লোক তো কাজ পাচ্ছে, অসুবিধা, তুমি তাহলে বারণ করছো কেন? হ্যাঁ, নিঃসন্দেহে। কিন্তু যে লোকটি কাজ করছে, যে লোকটি কাজ পাচ্ছে, সেই লোকটিকে যেরকমভাবে আমি আর্থিকভাবে তাকে কিছুটা স্বয়ংভূ করছি, যেটা চন্দ্র একটাকে বললো, তেমনি ঠিক সেইভাবে ভাবতে হবে যে প্রডিউসার,
যে প্রডিউসার টাকাটা ইনভেস্ট করছে আজকে তাকে কিন্তু বাঁচাতে হবে। ঠিক। স্বপন সাহা তার বিখ্যাত বই বাবা কেন চাঁদর, হ্যাঁ, এবং এটা নিয়ে আমার ধৃষ্টতা মাফ করবেন প্রিয় দর্শকরা, যেটা হলো যে আমরা অনেক ক্ষেত্রে এর এই নামকরণ নিয়ে অনেক ব্যবসা আমরা বলেছি, আমরা বেদের মেয়ে জ্যোৎস্না এই বইয়ের নামকরণ নিয়ে অনেক ক্ষেত্রে অনেক কিছু বলেছি, কিন্তু তারা অনেক বেশি ব্যবসা দিয়েছে। স্বপন সাহা বলেছিলেন একটা সাক্ষাৎকারে, তার সাথে কথাবার্তা সূত্রপাত হয়েছিল যে আমি টুফো বুঝি না। তাকে বলা হয়েছিল যে আপনি এই টেলিভিশনে, আপনি এই সিনেমাতে করলেন বসাই, আপনার তো কত ভুল ভ্রান্তি, একই পর্দার কাপড়, ওই উকিলের চেম্বারও দেখা যাচ্ছে, আবার একই সেটে দুদিকে দেখা যাচ্ছে পুরো। তো স্বপন সাহা বলেছিলেন আসলে যে প্রডিউসার আমাকে টাকা দেয় তাকে আমাকে টাকাটা তুলে দিতে হয়, মশাই হাফ টাইমের পর এমন কান্না দেবো পর্দা আছে কিনা গ্রামের লোক সেটাই বুঝতে পারবে না, আপনারা তথাকথিত ড্রয়িং রুমে বসে আপনারা এই সমস্ত পর্দা দেখছেন, আমাকে তো প্রডিউসারটাকে বাঁচাতে হবে। ঠিক তাই, আমি প্রমিলার কথাটাকে পুরোপুরিভাবে সমর্থন করছি। নিঃসন্দেহে আমরা আমাদের যারা সহযোদ্ধা যে সমস্ত টেকনিক্যাল ভাই বোনেরা অন্যান্য সাথে যারা আছেন তাদের সাথে তো আমরা অনুষ্ঠান করতে পারবো না, তাদেরকে আজকে এই অনুষ্ঠান সম্ভব নয় যদি আমার লাইফ এত বিশাল টিম কাজ করছে, এটা তো দরকার। কিন্তু তার মানে এটা নয় এই টিমে যদি 20 জন যদি এখানে থাকেন, কিন্তু সেখানে তোমাকে যদি বলা হয় ভাই রাহুল এই 20 জন এর বদলে তোমাকে 40 জনকে নিতে হবে, তখন তুমি ভাববে যে অশোকদার টেবিলে এটা দেবো, মানে এটা তো ইনভেস্টমেন্ট, এই যে অর্থনীতি, এই বিষয়টা এখানেও কিন্তু একটা সূক্ষ্ম মেরুকরণের জায়গা চলছে। আর যেটা প্রমিলা বললো সেই কথাটা আমি অন্য দিক থেকে বলছি, ওকে অনেক অনেক বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করেছে সত্যি তুই কিছু পাচ্ছিস না, সত্যি তুই কিছু পাবি না, ও আবার বলার আগে একটা ইন্ট্রো দিয়ে দিল, কিন্তু ও সেলফ ইন্ট্রো দিল, আবার সেলফ ইন্ট্রোটা দিল এটাই, বিশ্বাস করো আমি কিন্তু কিছু পাওয়ার জন্য আসেনি ইত্যাদি ইত্যাদি। আসলে না, এইটা আমাদের ভেতরে আমরা আমাদের একটা মানসিক মেরুকরণ হয়েছে, একদম একদম অমুক পেশার লোক একদম। সে রাজনীতিতে গেছে, তার মানে বোধহয় কিছু স্কোপ আছে, কিছু লোভ আছে, কিছু পাওয়ার জন্য গেছে, পাওয়া ছাড়া তো রাজনীতি করা যাবে না। ওই জন্যই আমি একটু বলে নিতে চাই যে এই যে চুজি বললাম না, ওদের কাছে একটা অবাক ব্যাপার যে যেখানে অভিনয় করে আমি মাসে হয়তো প্রচুর টাকা ইনকাম করতে পারি, সেখানে আমি তো টাকার লোভে যাব না, তার না আমাকে টাকার লোভ দেখানো হয়নি। প্রশ্নটা হচ্ছে তাহলে টাকার লোভ দেখানো হচ্ছে, এই কথাটা কারা বলছে? না এখানে দেখো একটা ব্যাপার আছে, এখানে কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো তোমার হচ্ছে ক্রাউড পুলার, অর্থাৎ তুমি একটু এরকম হাত নাড়লে দেখবে উল্টো দিকে আরো 10 জন এরকম করে হাত নাড়ছে। একটা রাজনীতির নেতা সে দেখলো যে অমুক আর্টিস্টকে নিলে, আমি নাম করে বলছি না, আমি এরকম বহু ক্ষেত্রে রাজনীতি নেতার ক্ষেত্রে জানি, তারা কিন্তু তাদের এমএলএ এমপি ইত্যাদি তারা রয়েছেন, এরকম অভিনেতা অভিনেত্রী এই ধরনের ক্রাউড পুলাররা, তাদের কিন্তু ইনডিরেক্টলি আমি ইনডিরেক্টলি এটা বলিনি, ইনডিরেক্টলি তাদেরকে থ্রেট দেওয়া হয় তুমি কিন্তু অমুক মিছিলে আসবে, তার কারণ ওই রাজনীতির নেতা তিনি কিন্তু জানেন যে আমার অমুক অভিনেতা বা অভিনেত্রী বা অমুক একজন বিখ্যাত মানুষ সাথে থাকলে পেছনে কিন্তু সেই আমি এই তাই ওরা বিবাহ বার্ষিকীতে আবার বিয়ে দিচ্ছে, তাই তো? আমি এই জায়গায় একটা বিষয় আসবো, ধ্রুবদার কাছে আসবো, খুব একটা দারুণ ইস্যু অশোক বরদা তুললে যে রাজনীতিতে তারকারা আসলে তারা যখন ভোট প্রচারে বেরোন হাত নাড়লে সাধারণ মানুষের কাছে যেতে পারেন এবং সেটা হয়তো বা ভোট বাক্সে তার পরিণত হয়। সত্যি কি তাই? তাহলে যদি তাই হতো, আমরা 2011 থেকে আমরা বেশ কিছু তাবর চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের দেখেছি যারা তৃণমূল কংগ্রেসে এসছে এবং পরবর্তীকালে, হ্যাঁ আমি একদম এই সুরের কথাই বলছি, সাংবাদিকরাই আমরা এই সুর ব্যবহার করেছি, তারা বেসুরো হয়ে গেছে, সুরে চলছিল তারা বেসুরো হয়ে গেছে। কিভাবে দেখছেন আপনারা, যেহেতু সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের যখন যেমন মৃত্যু, দেখুন ব্যাপারটা হচ্ছে যে তারকাদের একটা ইম্পর্টেন্সই আছে, হয়তো সেটা 100% নয়। তার কারণ যেমন তৃণমূলের থেকে মুনমুন সেনকে দাঁড় করিয়েছিল এবং মুনমুন সেনকে দাঁড় করবার জন্য 30% ভোট কিন্তু মানুষ মুনমুন সেনকে দেখে দিয়ে দিয়েছে, বাদ বাকি 70% ভোট কিন্তু রাজনৈতিক অ্যাক্টিভিটিসের উপরে দিয়ে দিয়েছে। সন্ধ্যা রায়কে দাঁড় করিয়েছিল, দেবকে দাঁড় করিয়েছিল, দেব এখনো স্ট্যান্ডিং এমপি, কাজী অথচ লোকসভায় দেবের উপস্থিতির হার সব থেকে নিম্ন, সবচেয়ে নিম্ন। তার কারণ ও লোকসভাতে কোনো বক্তব্য রাখতে পারে না, একদম, যেহেতু ওর ডেপটা কম এবং ও ইংলিশে ফ্লুয়েন্টলি বলতে পারে না বা হিন্দিও ওরকম ভালো জানে না, তাই এরা কিন্তু লোকসভা থেকে রীতিমতো পালিয়ে আসে। কাজ করার ক্ষেত্রে এক মিনিট একটু বলি, এখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল ওই সাধারণ হিসাবে কি সর্বনাশী কাণ্ড, আমি দেবের ক্ষেত্রে বলছি না, দেব বা অন্য আরেকজন যদি কেউ থাকেন সহদেব, আমি এটা
ওটা অ্যাজুম করেই বললাম, দেব বা সহদেব এরম যদি কেউ থাকেন, আপনি বললেন যে ওর ইংরেজি ফ্লুয়েন্সিটা কম, ওর হিন্দি ফ্লুয়েন্সিটা কম, ও ঠিক ভালো করে বলতে পারে না, কি সর্বনাশা কাণ্ড বলুন তো। ওই সমস্ত এলাকার মানুষজনদের, আমি যাকে এমএলএ বা এমপি করেছি, তিনি ইংরেজি ভালো বলতে পারেন না, তিনি আমার সমস্যার কথা বলতে পারবেন না, তিনি হিন্দি ভালো বলতে পারেন না, তিনি আমার সমস্যার কথা বলতে পারবেন না, কিন্তু আমি তাকে জিতেই দিলাম, তিনি তো আমার কথা বলবেন। এবারে সেটা যখন জনগণ জানেন না, যেটা আপনি যেটা বলছেন একদম খুব পরিষ্কার, সেটা যখন জনগণ জানেন না, সেই জনগণ যখন জিতিয়েছেন, তখন তারও তো ওটা বলার দায়িত্ব থেকে যায় যে দেখো বাবা, আমি তোমার কথাটা বলতে পারছি না, আসলে আমি এই ব্যাপারটাতে অপারগ। বেশ, আমি একটু জনগণের কাছেও যাবো, যখন তুমি জনগণ ইস্যু তুলবে আমি যাবো, তার আগে আমি স্যারের কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে কিছুদিন আগে কাগজে দেখেছিলাম যে টালিগঞ্জের যারা মানে অভিনেত্রী অভিনেতা, হ্যাঁ, তারা একটা স্লোগান দিয়েছে, বিশ্বাস ব্রাদার দূর হটো, এবং এই নিয়ে তারা কিশোর কুমারের ওখান থেকে একটা মিছিলও করেছিল। তাহলে এই বিশ্বাস ব্রাদার দূর হটো মানে এখানে ওনার কথাটাই প্রযোজ্য হচ্ছে যে স্পেসিফিক একটা গ্রুপ প্যানেল করছে তার অনুগামীদের জন্য, এবং তার অনুগামী তারাই যারা বলছে দাদার জয় বা ব্রাদার্সের জয়। তাহলে এখানে সেই নিপোটিজম ব্যাপারটা চলে আসছে। কিন্তু আমরা যখন শপথ নিই, তখন কি আমরা কি শপথ নিই? কি আমার পরিবারকে দেখার জন্য না দেশবাসীকে দেখার জন্য? কিন্তু আমরা এই যে রাজনীতি দেখছি, ইভেন আমরা কমিউনিস্টকেও দেখেছি, কমিউনিস্ট শেষের দিকে কামিয়ে নিস্ট হয়ে গেল, অর্থাৎ কামিয়ে নেওয়ার, সেই কামিয়ে নেওয়ার রাজনীতি এখনো চলছে, জানি না পরে চলবে কিনা। যতদিন না চলবে, যতদিন এর না কবর হবে, ততদিন কিন্তু ভারতবর্ষ কখনো এগোতে পারবে। বেশ, আমরা একটু সাধারণ মানুষের কাছে যাব। যখন মেরুকরণের রাজনীতি হচ্ছে, আমি মহিলারা রয়েছেন, আমি সরাসরি চলে যাব একজনের কাছে যিনি হয়তো এই পেশার সাথেই খানিকটা হলে যুক্ত। মেরুকরণের রাজনীতিটা শুরু হয়েছিল এবং তারপরে প্রমীলাদের কথা অনুযায়ী কিন্তু সেই মেরুকরণের রাজনীতি, আমি সরাসরি আসবো, কোন এক দর্শক বন্ধু রয়েছেন, আমি তার কাছে আসবো, তার প্রশ্ন নেওয়ার আমি চেষ্টা করবো। আমি মৌসুমী পালের কাছে আসবো, পেশায় নৃত্যশিল্পী এবং অভিনয় জগতের সাথেও তিনি কিছুদিন জড়িয়েছিলেন। আমি মৌসুমী, একটা বিষয়, যখন আপনারা অভিনয় করতে যান বা আপনারা যখন বিভিন্ন স্টেজে পারফরমেন্স করতে যান, যে কথা চমিলা বলছিল যে একটা মেরুকরণের রাজনীতি চলছে, পরিচিত মুখ হতে হবে অথবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হতে হবে, তাহলেই কাজ পায়। কি বিষয়, কিভাবে দেখছেন বিষয়টিকে? দেখুন, আমরা তো মানে পারফরমেন্সকেই বেশি গুরুত্ব দিই, এবং পেছনে যে রাজনীতির খেলা চলে বা কিছু চলে সেগুলোর সাথে আমরা অতটাও মানে ওয়াকিবহাল নই না। এবং মানে কাজ পেতে গেলে, এটা তো সর্বক্ষেত্রেই প্রযোজ্য যে কাজ পেতে গেলে, উনি যেটা বললেন অয়েলিং, যে কাজ পেতে গেলে সেটা একটু করতে হয়। তো সেটা আপনার জীবনে হয়েছে? না, আমার জীবনে হয়েছে মানে কি, সেরকম জায়গায় আমি পৌঁছাইনি বা সেরকম জায়গায় যাইনি। আর আমাদের যে শিল্পটা, আমি মেনলি ডান্সের সঙ্গে যুক্ত, তো আমাদের যখন পারফর্ম করতে মানে সে করতে যাই বা কিছু করতে যাই, সেটা মূলত একটা মানে গ্রুপ ওয়াইজ, মানে সেখান থেকে আমরা মানে প্রোগ্রাম করি, তো সেক্ষেত্রে অতটা লাগে না। কিন্তু যেটা আমাদের শোনার কথা যে কাজ পেতে গেলে যে অয়েলিং, সেটা কিন্তু আছে। কারণ আমি বেশ কিছু বছর আগে কিছু কাজ করতে গেছিলাম বা করেছিলাম, তখন কিন্তু অবশ্য রাজনীতিটা আমি তখনও অত বুঝিনি, সেটা বলবো না আমি, কিন্তু অয়েলিং ব্যাপারটা যে চলে সেটা তো মানে একদমই সত্যি কথা। তবে এখন যেটা দেখা যাচ্ছে, এখন তো সর্বক্ষেত্রে রাজনীতি ব্যাপারটা বেশি হচ্ছে, তো সুতরাং টলিউড সেখানে বাদ যাবে কেন, টলিগঞ্জি বা সেখানে বাদ যাবে কেন, সেখানেও রাজনীতির রং লাগছে। এবং উনি যেটা বলছেন মানে ওনার সঙ্গে আমি সহমত। তারাও তো নাগরিক, যারা করে তারা তো আমাদের সিটিজেনশিপের বাইরে নয়। আমরা বাঙালির উন্নয়ন তো চাইবো। হ্যাঁ, বাঙালি ছেড়ে আমি মানে যদি অল ইন্ডিয়া কনসেপ্ট চাই, সবাই বলিউড আছে, তারাও তো আছে। আমি বলছি এটা করতে হচ্ছে, কিন্তু আমার মনে হয় আমরা এমন একটা জায়গায় কাজ করি, মানে অভিনয় তো স্ক্রিনে দেখানো হয়, হ্যাঁ, বা থিয়েটার লোকে দেখছে, ডান্স দেখছে, গান শুনছে, তাহলে ভালো মন্দটা তো লোকে বিচার করছে, সেখানে অয়েলিং এর প্রশ্ন আসবে কেন? আসলে এখন যেটা মানে ট্রেন্ড হয়ে গেছে, ইউ হ্যাভ টু পাস অয়েলিং টেকনোলজি। এখানে একটা এখানে আপনারা অত্যন্ত সবাই খুব বিশিষ্ট মানুষ, এখানে একটা না অদ্ভুত একটা নেতিবাচকতা হচ্ছে, আমি রাহুলের ক্ষেত্রে হচ্ছে, মানে আমরা প্রথমেই স্বীকার করে নিচ্ছি অয়েলিং করতে হয়। আমাদের বিশিষ্ট দর্শক
তিনিও বললেন অয়েলিং করতে হবে, অয়েলিং তারা কিন্তু ফেস করেছেন। অর্থাৎ কিনা এই যে এই অয়েলিং করতে হয় এটাকে আমরা মেনে নিচ্ছি এক নম্বর। আবার একটা বিতর্ক আসছে, না অয়েলিং করলে হবে, কেন অয়েলিং করতে হবে ইত্যাদি ইত্যাদি। উচিত তো নয় সেটা আলাদা প্রশ্ন, সেই জায়গাটাতে না, এটা একটা আপেক্ষিকতা। অর্থাৎ কিনা আমার কাছে যেটা ভালো তোমার কাছে যেটা মন্দ হতে পারে, আবার তোমার কাছে যেটা ভালো সেটা আমার কাছে মন্দ হতে পারে, ভীষণ আপেক্ষিক। এটা আপেক্ষিক ব্যাপার। এখন সমস্যাটা হয়েছে যেটা থেকে একটু আগে এই দাদা যেটা বললেন এটা কিন্তু খুব পরিষ্কার। এই যে বিশ্বাস ব্রাদার্স, আমি একটা নাম ধরেই বলছি, এই বিশ্বাস ব্রাদার্স ইত্যাদি ইত্যাদি, বিশ্বাস ব্রাদার্সের ভেতরে তার ভেতরে একজন মন্ত্রী এবং তার মন্ত্রীর ভাই, আমি 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 সাংবাদিক কথা সূত্র ধরেই বলছি, আর একজন পৌর প্রতিনিধি। হ্যাঁ হ্যাঁ আরেকজন আছে, হ্যাঁ পৌর প্রতিনিধি। তার সাথে আরেকজন আছে, হুম। সিপিএম এর গৌতম ব্যানার্জি। হ্যাঁ সেটা নিন আমার কাছ থেকে, যে নাকি এখনো টালিগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পুরো তোলা খাচ্ছে অরূপ এবং স্বরূপের সাথে। নামটা বলতে আপনারা ভয় পাচ্ছেন কেন জানি না, আমি নাম বলে দিচ্ছি। না এই নামটা আর গৌতম ব্যানার্জি সেও কিন্তু ওই স্টুডিও পাড়াতে তারও একটা আলাদা ঘর নিয়ে নিয়েছে, রাত্রি 12টার পর সেখানে কিন্তু তাদের একটা মহাবিল চলে। আসলে রাজনৈতিক এই যে মেরুকরণ শব্দটাকে নিয়েই আমরা কিন্তু আমাদের প্রথম থেকে আলোচনাটা ছিল। এই যে মেরুকরণের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে এই যে রাজনীতির নেতারা, এই যে ধরো প্রমীলা অভিনেত্রী, এবং ও বললো আমি না 1 সপ্তাহ আগে বিজেপিতে জয়েন করলাম, তাতে কি এলো গেল, কার তাতে এলো গেল, তমিলা জয়েন করতে তাদের তমিলার আমারই বাকি এলো গেল, তমিলার কি এলো গেল। তমিলার একটা গণতান্ত্রিক অধিকার আছে একটা রাজনীতির দলকে সমর্থন করা, কিন্তু এটাকে আমরা নিউজ করছি একদম। আবার সে একই কথা, টিআরপি পাবলিক খাচ্ছে। এখানে একটা ছোট্ট উদাহরণ দিই, রাজনৈতিক নেতারা এখানে একটা প্রশ্ন অসংগ্রহণদা, যে কথা তমিলা বলছিল, আমার এই প্রমিলার সূত্র ধরেই প্রশ্ন এবং সার্বিকভাবে সমস্ত অভিনয়ের জগতের মানুষের কাছে প্রশ্ন, সমাজসেবা করতে গেলে অভিনেতা অভিনেত্রীদের বা আমাদের, তোমার আমার কথাই ধরো, সমাজসেবা করতে গেলে কি কোনো রাজনৈতিক দলের ছাতার তলায় বা কোনো কি প্রোটোকলের মধ্যে সত্যি আসতে না, না? আসলে সেটার জন্য যেটা দরকার সেটা হলো একটু শক্তপোক্ত স্টেজ। আসলে স্টেজে যদি দেখা যায় দুম করে যদি ভেঙে পড়ে যায়, সেখানে উঠে করলাম, দেখো আমরা অনেক খুব দ্বিচারিতা করি। আমরা জ্বর হলে, আমাদের ছেলে মেয়েদের জ্বর হলে, বাড়ির লোকেদের জ্বর হলে খুঁজি 500 টাকা ফিজের কোন ডক্টর আছে। তা কিন্তু তার আগে কিন্তু আমি ভাষণ দিয়ে যাই, অমুক জায়গায় চ্যারিটিতে যা দেখানো হচ্ছে না, কিন্তু পরবর্তীতে বাড়িতে এসে বলছে না 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 ওখানে যাওয়ার দরকার নেই, অমুক ডাক্তারের কাছে যাও সেখানে। আমরা সরকারি হাসপাতাল নিয়ে অনেক কথা বলে যাচ্ছি, কিন্তু নিজের ক্ষেত্রে আমরা কিন্তু বড় বড় কর্পোরেট হসপিটাল, যেগুলো হসপিটাল না আমি বুঝতে পারি না সেটা হোটেল, স্টার ক্যাটাগরি হোটেল কিনা সেটাও বুঝতে পারা যায় না, আমরা কিন্তু সেখানে যাই। নিজস্ব দ্বিচারিতা আছে। প্রমিলার ক্ষেত্রে আমি বারবারই আগেও ছিল, কিন্তু সেখানে মানে মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে নিজেদের 80 সালে উত্তম কুমার মারা গিয়েছিলেন, তখন ওই নার্সিং হোম শব্দটা না খুব একটা সাংঘাতিক ব্যাপার ছিল, বেল ভিউ নার্সিং হোম। এখন কিন্তু নার্সিং হোম তোমার 3টে বাড়ি পরেও 6খানা রুম এখানে নার্সিং হোম হয়ে গেল। যে কাজটা রাজনীতির নেতারা করছেন, আমি খুব সরাসরিভাবে এটা বলতে চাই, এখন সাধারণ মানুষ হিসেবে তারা এই সমস্ত তমিলার মতো বিভিন্ন উচ্চ শ্রেণীর গ্ল্যামারাস পার্সনদের গ্ল্যামারটাকে চুরি করছেন এবং এই চুরি করে তারা ব্যবহার করছেন তাদের নিজেদের স্বার্থে। ছোট্ট একটা উদাহরণ ইতিহাস থেকে বলি, সেটা দুটো রাজনৈতিক দলের ক্ষেত্রে, সর্ব রাজনীতিদের ক্ষেত্রে, সেটা কেন্দ্র রাজ্য সমস্ত ক্ষেত্রে তারা করছেন তাদের নিজস্ব স্বার্থে। এবং রাজনীতির নেতারা আজকে কেন কথা আসবে একজন অভিনেতা বা অভিনেত্রী, তিনি বলবেন আমি ওখানে কিছু পাওয়ার জন্য যাচ্ছি না, কেন পাওয়ার জন্য যাবেন, একদম তাই, কেন পাওয়ার জন্য তিনি যাবেন, সেই ভাবনাটা কেন আসবে, এই আশাটা কি বলছে যে এই আশাটা এই আশাটা কিন্তু রাজনীতির নেতারাই তৈরি করে দিয়েছেন। তারা করছেন একজন অভিনেতা বা অভিনেত্রীকে একটা নির্দিষ্ট জায়গা, তিনি যখন রাজনীতিতে জয়েন করছেন তাকে একটা নির্দিষ্ট পদে বসাচ্ছেন, পদে বসে তার মাস গেলে স্যালারি হয়ে গেল 1,20,000 টাকা এবং ইত্যাদি ইত্যাদি। সাধারণ মানুষ ভাবছে আরে এ তো অভিনয় করতো, রাজনীতিতে জুড়লো, তারপর অমুকের চেয়ারম্যান হয়ে গেল, তমুকের অ্যাডভাইজার হলো, তার মানে আসলে ব্যাপারটা কি, পাড়ার পঞ্চুকে বলছে কেন গেছে জানিস, ওই জন্যে কামানোর জন্য যাচ্ছে। রাজনীতির নেতারা তারা এই সমস্ত মানুষজনদের গ্ল্যামারকে তারা নিরবিচ্ছিন্নভাবে তারা বিক্রি করছেন। এবং উল্টো দিক থেকেও আমি বলছি, আমি তৃণমূলের আমার দৃষ্টতা নিও না, সেটা হলো যে এরাও নেপথ্যে থাকতে পারছেন না। অর্থাৎ কি না,
আজকে একটু আগে দাদা বললেন একদম সন্ধ্যা রায় থেকে শুরু করে ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে বিভিন্ন প্রসঙ্গ এলো এবং হয়তো একটা বড় প্ল্যাটফর্মের ব্যাপার তো থাকেই, তা একটা বড় প্ল্যাটফর্মে গেলে অনেক বেশি মানুষের কাছে পৌঁছানোর একটা প্রয়াস, ওই সেই ঘুরে ফিরে পাবলিক কমিটি ইত্যাদি ইত্যাদি। সত্য এটা লোকের দোষ না, মানুষের দোষ না, মানুষের দোষ নয়। ছোট একটা উদাহরণ, একটা ছোট তারা কি দেখছে একটু, তারা দেখছে যে নেতা হওয়ার আগে ছিল হার্ডওয়্যারের দোকান, নেতা হওয়ার পর দেখা গেল 25টা বাড়ির মালিক, হ্যাঁ, দুবাইয়ে হোটেল, পুরীতে হোটেল, দীঘাতে হোটেল। একটা মানে জননেতা তার কি এত রোজগার? আমি এটা এই মানুষ জায়গায় দেখছে। একদম অনুষ্ঠানের অন্তিম লগ্নে আচ্ছা, অন্তিম নামে রাহুল করেছিলাম। আরে ওই যে কথাটা বলতে গিয়ে জাস্ট একটা 10 সেকেন্ডের ভেতর বলে দিচ্ছি। সেটা হলো যে ওই শুধু অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রেও বলছি না, খেলোয়াড়রাও তো আসছেন, একদম অন্যান্য পেশার মানুষজনেরা আসছেন। অভিনেত্রীদের গ্ল্যামারটা অনেক বেশি আরো বেশি ঝকঝকে পাবলিক ইমেজ। এই যে পাবলিক ইমেজ, উনি খুব একটা সুন্দর শব্দ বন্ধন ব্যবহার করলেন। একটা ইতিহাসের ছোট্ট একটা ঘটনা বলি। তেজস্বী পার্কের মোড়ে ওইখানে কিন্তু একটা ছোট পেট্রোল পাম্প আছে। তো উত্তম কুমার ওখান দিয়ে একদিন পাস করছিলেন, তো সেখানে শুভেন্দু চট্টোপাধ্যায়কে দেখলেন তিনি রাস্তা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। উনি রাত্রিরে ফোন করে, কি ব্যাপার শুভেন্দু, তুই রাস্তা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলিস? বলে, আর বলবেন না, একটা নতুন ড্রাইভারকে রিক্রুট করেছি, ভীষণ পেট্রোল চুরি করে। উত্তম কুমার বললেন, তোর কত বড় চুরি হয়েছে আর কি তুই জানিস? শুধু বলে, চুরি না দাদা, হয়নি তো কিছু। বলছি, তোর গ্ল্যামারটাই তো চুরি হয়ে গেল। যেহেতু উনি সিগারেটটা কিনতে গিয়েছিলেন, কিন্তু দেখে ফেললো যে লোকে দেখলো যে শুভেন্দু রাস্তা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আসলে কি হয়েছে, এই যে হাত নাড়া, এই যে অটোগ্রাফ দেওয়া, এই যে সরাসরি জনসংযোগ করার যে একটা প্রয়াস, এর ভেতরে কিন্তু একটা চোরা গ্রিডিনেসও আছে। বেশ, আমরা একদম অনুষ্ঠানের অন্তিম লগ্নে। আমি আমার 4 অতিথিদের অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকে আমরা মেরুকরণের ভোট রাজনীতি থেকে শুরু করেছিলাম। যেহেতু ত্রমিলার মতো অভিনেত্রী, তিনি স্বয়ং বিজেপিতে জাস্ট কিছুদিন আগেই জয়েন করেছেন, সুতরাং এই আলোচনাটাও এই মঞ্চে আসতে খুব স্বাভাবিক যে কেন তার বিজেপিতে আসা। এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে কোথাও কিন্তু উঠে এলো যে অভিনয়ের মধ্যেও কোথাও কিন্তু মেরুকরণ চলছে। আগামী দিনে আমাদের নজর থাকবে 2রা মে, যেদিন বাংলার ভোটের রায় ঘোষণা হবে। 8 দফা ভোটের পর বাংলার ভোট কোন দিকে যায়, বাংলার জনতা জনার্দন কোন দিকে চাইছেন, তারা এই পরিবর্তিত সরকারকেই রাখবেন নাকি তারা আবারও এক নতুন সরকারকে নিয়ে আসবে। হাজারো হাজারো প্রতিশ্রুতি এই মঞ্চ থেকেই তো তারা দিয়ে যাচ্ছেন। আমি আমার 4 অতিথিদের অনেক অনেক ধন্যবাদ, তারা ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো প্রান্তে বসে যারা সরাসরি এই অনুষ্ঠান দেখছেন। আপনাদের যা করতে হবে, দিশা শক্তি নিউজ ফেসবুক পেজে গিয়ে জাস্ট দিশা শক্তি নিউজ টাইপ করুন, তাহলে এই অনুষ্ঠানটা আপনারা দেখতেই পারবেন। এছাড়া www.dishaশক্তি.news.co.in লগ ইন করলে আপনারা বঙ্গ ভোট রঙ্গ 2021, সত্যি বঙ্গের ভোটে রং কিন্তু লেগেই গেছে। অনেক ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলার ভোটের দিকে নজর রাখবেন শুধুমাত্র আপনারা আর আপনারা। অনেক ধন্যবাদ, শুভরাত্রি। আজকের অনুষ্ঠানের সহযোগী নিবেদক স্পাইসেস অ্যান্ড সসেস। খাদ্যরসিকদের জন্য বহু বছর ধরে নিজেদের সেবা করে আসছে স্পাইসেস অ্যান্ড সসেস। আমরা ধন্যবাদ জানাই স্পাইসেস এবং সসেসের কর্ণধার ছন্দা চক্রবর্তীকে।